আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, গত ২৪ ঘন্টায় গাজায় নারকীয় হামলা, বাতাসে পোড়া লাশের গন্ধ। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনী নারকীয় হামলার মাত্রা দিন দিন আরও বাড়ছে। এবার তারা বিমান হামলা চালিয়ে ফিলিস্তিনের ধ্বংসস্তূপের নিচ থেকে মৃতদেহ উদ্ধারে ব্যবহৃত সরঞ্জামও ধ্বংস করছে। বিভিন্ন এলাকায় লক্ষ্য করে তারা বেসামরিক লোকদের হত্যা করছে। গাজা একটি বাড়িতে তারা আগুন দিয়েছে, সেখানে ১১ জনকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। খান ইউনুসের ওই বাড়ির পাশের বাতাসে পোড়া লাশের গন্ধ পাওয়া যাচ্ছে। আজ সকাল থেকে গাজায় ২৪ ঘন্টায় ২৯ জনকে হত্যা করেছে দখলদার বাহিনী। এরপর জানাবো, পোপ ফ্রান্সিসের মৃত্যুর পরেও রাগ পুষে রেখেছেন নেতানিয়াহু। ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে এখনও কোনো আনুষ্ঠানিক শোকবার্তা দেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এমনকি ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে একটি শোকবার্তা প্রকাশের কিছুক্ষণ পরে সেটি আবার মুছে ফেলা হয়েছে। এদিকে কাশ্মীরে নিহতরা সাধারণ পর্যটক ছিলেন না, দাবি সন্ত্রাসী গোষ্ঠীর। ভারতের জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলায় নিহতের বিষয়ে বিবৃতি দিয়েছে সন্ত্রাসী সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট TRF। গোষ্ঠীটি দাবি করেছে নিহতদের কেউ সাধারণ পর্যটক নয়। আজ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এবারে জানাবো, ডিসি নিয়োগে ৩ কোটি টাকার ভুয়া চেকদাতা সেই সোবেদ আলী গ্রেপ্তার। ডিসি প্রদানের নামে ৩ কোটি টাকার ভুয়া চেকদাতা সেই মির্জা সোবেদ আলী রাজাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ ময়মনসিংহ গোয়েন্দা পুলিশ ডিবি জেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এবং সর্বশেষ জানাবো, কৃষকদের সুখবর দিলেন তারেক রহমান। প্রতি বছর একজন কৃষককে একটি ফসল চাষের খরচ বাবদ পুরোপুরি সহায়তা করার উদ্যোগের কথা জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কৃষকদের এমন সুখবর দিয়ে তারেক রহমান বলেছেন, এক কৃষক বছরে ৩ বা ২ ধরনের ফসল করলে একটার ফসলের ফুল সাপোর্ট আমরা দিতে চাইছি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। গত ২৪ ঘন্টায় গাজায় নারকীয় হামলা, বাতাসে পোড়া লাশের গন্ধ। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনী নারকীয় হামলার মাত্রা দিন দিন আরও বাড়ছে। এবার তারা বিমান হামলা চালিয়ে ধ্বংসস্তূপের নিচ থেকে মৃতদের উদ্ধারে ব্যবহৃত সরঞ্জাম ধ্বংস করে। এছাড়াও গাজার বিভিন্ন স্থানে বেসামরিক লোকদের লক্ষ্য করে তারা তাদের হামলা অব্যাহত রেখেছে দখলদাররা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভোর থেকে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩২ জন একই এলাকায় নিহত হয়েছে। এর মধ্যে খান ইউনুসের একটি বাড়িতে ১১ জনকে পুড়িয়ে হত্যা করেছে দখলদার বাহিনী। ওই বাড়ির আশপাশের বাতাসে পোড়া লাশের গন্ধ পাওয়া যাচ্ছে। একই দিন পশ্চিম গাজা সিটিতে আশ্রয় নেওয়া বাড়িতে বিমান হামলায় একই পরিবারের ৭ সদস্য নিহত হন। নুসাইরাত শরণার্থী শিবিরে একদল লোককে লক্ষ্য করে ইসরায়েলি যুদ্ধবিমান হামলায় ২ মেয়ে সহ ৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর মধ্যরাতে গাজা শহরের আল তুফাপাড়ায় অবস্থিত আল দুররা শিশু হাসপাতালের আইসিইউতে গোলাবর্ষণ করেছে। টেলিগ্রামে একটি পোস্টে মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় এই হাসপাতালের সৌর প্যানেলও ধ্বংস হয়ে গেছে। এদিকে গাজার বর্তমান অবস্থা যেন এক বন্দি শিবিরে রূপ নিয়েছে। ইসরায়েলি বাহিনী উপত্যকার প্রধান সংযোগ সড়কগুলো বন্ধ করে ফেলার পাশাপাশি গাজাকে কয়েকটি ভাগে ভাগ করে
করে ফেলেছে। তারা জানা গেছে গাজায় মোট ভূখণ্ডের ৬৯% নো গো জোন হিসেবে ঘোষণা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী, যেখানে সাধারণ ফিলিস্তিনিরা প্রবেশ তো দূরের কথা, নড়াচড়াও করতে পারছে না। সংঘাতময় এই প্রেক্ষাপটে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরকার যুদ্ধবিরতির সময় মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দীদের পুনরায় গ্রেপ্তারের পরিকল্পনা করছে, যেন হামাসের উপর তারা আরও চাপ বাড়াতে পারে। পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর রাগ পুষে রেখেছেন ইহুদিবাদী নেতানিয়াহু। ক্যাথলিক খ্রিস্টান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর এখনও কোনো আনুষ্ঠানিক শোকবার্তা দেয়নি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এমনকি ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে একটি শোকবার্তা প্রকাশের কিছুক্ষণ পরই সেটি আবার মুছে ফেলা হয়েছে। অনেকেই বলছেন গাজা ইস্যু নিয়ে পোপের অবস্থানে ক্ষুব্ধ ছিলেন নেতানিয়াহু। তারই বহিঃপ্রকাশ এখন দেখা যাচ্ছে। আজ ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে শোক বার্তাটি প্রকাশের কিছুক্ষণ পরপরই সেটি আবার মুছে ফেলা হয়েছে। বার্তায় লেখা ছিল, আপনার আত্মার শান্তি পাক পোপ ফ্রান্সিস, তার জীবনাদর্শ আমাদের জন্য আশীর্বাদ হয়ে থাকবে। এ সময় কিছুক্ষণ পরই সেই বার্তাটি মুছে ফেলেছে দখলদার ইসরায়েলি বাহিনী। সেখানে বলা হয়েছিল, পোপ এর আগে ফিলিস্তিনের গাজায় অবরুদ্ধ গাজা উপত্যকাকে তারা একটি রাষ্ট্র হিসেবে পোপ সেখানে স্বীকৃতি দিয়েছিল। এই স্বীকৃতি দেওয়ার কারণে পোপ ফ্রান্সিসের প্রতি দখলদার ইসরায়েলি বাহিনীর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অনেকটা অসন্তুষ্ট ছিলেন। এই অসন্তুষ্ট থাকার কারণে পোপের উপর এখনও তার মৃত্যুর পরও নেতানিয়াহু অসন্তুষ্ট রয়েছেন। উল্লেখ্য, পোপ একবার 6 দিনের সফরে ফিলিস্তিনে এসেছিলেন। সেখানকার মানুষদের অবস্থা দেখে তিনি বলেছিলেন তার উচিত গাজাকে একটি ফিলিস্তিন ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেওয়া। তিনি বলেছেন, আমি ভ্যাটিকানে ফিরে গিয়েই গাজাকে একটি ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে ঘোষণা করব। এরপর পোপ ভ্যাটিকান সিটিতে ফেরত যাওয়ার পরই ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছিলেন। এই একজন খ্রিস্টানদের সবথেকে বড় ধর্মীয় নেতা হওয়ার পর পোপ আসলে একজন ভালো মানুষ ছিলেন, যিনি দখলদার ইসরায়েলি বাহিনীকে সবসময় ঘৃণা করতেন এবং নিরীহ ফিলিস্তিনিদের পক্ষ নিয়েছিলেন। এ কারণে তার মৃত্যুর পরও দখলদার ইসরায়েলি বাহিনীর প্রধানমন্ত্রী কট্টরপন্থী ইহুদিবাদী নেতানিয়াহু এখনও পোপ ফ্রান্সিসের উপর রাগ হয়ে গো ধরে বসে আছেন। তা না হলে বিশ্বের সব রাষ্ট্র থেকে শোকবার্তা দেওয়ার পাশাপাশি পোপের মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। কিন্তু দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী একমাত্র ব্যক্তি যিনি এখনও তার মৃত্যুর পরও গো ধরে বসে রয়েছেন। তিনি একটি শোকবার্তা প্রকাশের কিছুক্ষণ পরে সেটি আবার টুইটার অ্যাকাউন্ট থেকে মুছে দিয়েছেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। কাশ্মীরে নিহতরা সাধারণ পর্যটক ছিলেন না, দাবি সন্ত্রাসী গোষ্ঠীর। ভারতের জম্মু এবং কাশ্মীরে সন্ত্রাসী হামলায় নিহতের বিষয়ে বিবৃতি দিয়েছেন সন্ত্রাসী সংগঠন দ্য রেজিমেন্ট ফ্রন্ট TRF। গোষ্ঠীটি দাবি করেছে নিহতদের কেউ সাধারণ পর্যটক নন। আজ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মীরের পেহেলগামে মঙ্গলবার হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্করি তৈবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট TRF। বুধবার এক বিবৃতিতে তারা জানিয়েছে, হামলার লক্ষ্যবস্তু ছিল না সাধারণ পর্যটক, বরং তারা ভারতের নিরাপত্তা সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। TRF এর দাবি, ওই ব্যক্তিরা ছিল একটি গোপন এজেন্সির সদস্য যারা গবেষণার ছদ্মবেশে ওই এলাকায় এসেছিলেন। গোষ্ঠীটি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, আমাদের কার্যক্রম এখন থেকে আরও জোরদার করা হবে। এই হামলা দিল্লি এবং দিল্লির বিতর্কিত কৌশলকে সমর্থনকারীদের জন্য একটি সতর্কবার্তা। প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় নিহতদের নিয়ে সন্ত্রাসীরা এমন দাবি করলে এ বিষয়ে ভারতের সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে হামলার পর ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশ্মীর সফর করেছেন। তিনি এলজিও মনোজ সিনহা এবং মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করেছেন। এছাড়াও নিজের সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি হামলার তীব্র নিন্দা করে বলেছেন, এই নৃশংস হামলার পেছনে যারা রয়েছে তারা শাস্তি পাবে, তাদের ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই আরও দৃঢ় করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন এবং বলেছেন, ভারতের সন্ত্রাসের সামনে আমরা কখনো মাথা নত করব না। এই কাপুরুষোচিত হামলার জন্য দায়ীদের ছাড় দেওয়া হবে না।
কৃষকদের সুখবর দিলেন তারেক রহমান। প্রতিবছর একজন কৃষককে একটি করে ফসল চাষের খরচ বাবদ পুরোপুরি সহায়তা করার উদ্যোগের কথা জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কৃষকদের এমন সুখবর দিয়ে তারেক রহমান বলেছেন, এক কৃষক বছরে ৩ বা ২ ধরনের ফসল করলে একটা ফসলের ফুল সাপোর্ট আমরা দিতে চাই। এটা প্রান্তিক ক্ষুদ্র কৃষকদের দিয়ে আমরা শুরু করব। যাদের ১০ বিঘা বা ৭ বিঘার উপরে জমি আছে তাদের ক্ষেত্রে আমরা মনে করি না যে দরকার আছে। আজ বিকেলে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সংক্রান্ত এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে এক নেতার প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন। কর্মশালায় রংপুর, নীলফামারী, সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন। তারেক রহমান আরও বলেন, কৃষকদের জন্য ফরমাস কার্ড আনা হবে। এই কার্ডে কৃষকের নাম, জমির পরিমাণ, দাগ নম্বর সহ অনেক কিছু থাকবে। লোন নিতে গিয়ে তখন কৃষকদের ভোগান্তির মুখে পড়তে হয়। কৃষকদের ঋণ দরকার হলে তথ্যের জন্য কৃষি ব্যাংক সেখানে অ্যাক্সেস করতে পারবে। কোনো দালালের দরকার হবে না। অনেক জমির মালিক আছেন যারা বর্গা দিয়ে দেয়, অন্য কেউ সেগুলো ব্যবহার করে। আপনি যখন কোনো সুবিধা দেবেন তখন দেখা যাচ্ছে জমির মালিক সেই সুবিধা নিচ্ছে, কিন্তু সে তো কৃষিকাজ করছে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, বিএনপি সহ আরও কিছু রাজনৈতিক দলের তরুণ নেতৃত্ব, তরুণ সহকর্মী ছিল। তাদের অনেকেই আন্দোলন সংগ্রামের কারণে বয়স পার হয়ে গেছে। এটার ভুক্তভোগী ছাত্রদল শুধু তারাই নয়, এর বাইরে অনেক মানুষ আছেন তারা স্বৈরাচারের রাজনীতিকে সমর্থন করত না, কিন্তু তাদের চাকরি খেয়েছে বা দেয়নি। এই বাস্তবতা বিবেচনায় আমাদের করতে হবে। যারা চাকরি পায়নি তাদের জন্য একটা শিক্ষিত বেকার ভাতার ব্যবস্থা করা হবে। এটা ১ বছর পর্যন্ত থাকবে। এর মধ্যে সরকার তাদের কর্মসংস্থানের জন্য চেষ্টা করবে। শিক্ষিত বেকাররাও তাদের কর্মসংস্থানের চেষ্টা করবে।